আগের দিন আমরা পড়েছি জলের খরতা দু রকম হয়, একটা হচ্ছে স্থায়ী খরতা, একটা অস্থায়ী খরতা। তো অস্থায়ী খরতা দূরীকরণের বিভিন্ন রকম উপায়ের মধ্যে আমরা মূলত স্কুটারের সাহায্যে পড়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে যে এটা স্থায়ী খরতা, সেটাকে আমরা দূর করবো কি করে? স্থায়ী খরতা দূর করার উপায় হচ্ছে যে রেজিন পদ্ধতিতে দূর করা হয়। তাহলে এখন সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে যে স্যার রেজিন বিষয়টা কি, রেজিন বলতে আমরা কি বুঝি বা রেজিন বলতে আপনি কি বোঝাতে চাইছেন? তাহলে এটা নিয়ে আমাদেরকে আগে সবিস্তারে আলোচনা করাটা প্রয়োজন যে রেজিন ব্যাপারটা কি। এখানে আরেকটা প্রশ্ন আছে, এই রেজিন পদ্ধতিতে আমরা দেখতে পাই যে ডিআয়নাইজড ওয়াটার বা আয়ন মুক্ত জল পাওয়া যায় বা খনিজ মুক্ত জল পাওয়া যায়। ঠিক আছে, সেটা আবার কি সেটা আমরা দেখি। তাহলে ক্ষরজল মৃদুকরণের হচ্ছে একটি আধুনিক পদ্ধতি হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা আয়ন বিনিময় রেজিনের সাহায্যে পদ্ধতি। আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বলা হয়, অর্থাৎ আয়ন বিনিময় পদ্ধতি উইথ দ্য হেল্প অফ রেজিন। ঠিক আছে, রেজিনের সাহায্যে। তাহলে এই পদ্ধতিতে কি করা হয় যে অতিকায় মানে অনেক বড় বড় অণু বিশিষ্ট এক ধরনের জৈব যৌগ জলের খরতা দূরীকরণের কাজে ব্যবহৃত হয়। এই আয়ন বিনিময়কারী পদার্থগুলোকে বলা হয় রেজিন। তাহলে এই আয়ন বিনিময়কারী যে পদার্থ, অনেক বড় বড় যে জৈব পদার্থ, সেই আয়ন বিনিময়কারী জৈব পদার্থকে বলা হয় রেজিন। এবার এই রেজিন কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী আর একটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী আর একটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী। তাহলে কথার মধ্যে বোঝা যাচ্ছে যে আমরা সাধারণত কি দেখেছিলাম, অস্থায়ী খরতা। অস্থায়ী খরতা মানে হচ্ছে যে তার মধ্যে কিছু এমন পদার্থ থাকে যার জন্য সাবানের যে ফেনাটা হয় সেটা খুব কম পরিমাণে হয়। অর্থাৎ এর মধ্যে কি কি থাকে, এর মধ্যে আমরা দেখেছিলাম যে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্লোরাইড আর সালফেট যখন একসাথে থাকে তখন আমরা যে জলের যে স্যার এতক্ষণ কিছু শুনতে পাচ্ছিলাম না। আবার বলছি, শোনা নাও ভালো করে। যখন প্রাকৃতিক জলের মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ক্লোরাইড ও সালফেট লবণ থাকে, অর্থাৎ মূলত ক্যালসিয়াম লবণ ও ম্যাগনেসিয়ামের ক্লোরাইড ও সালফেট লবণ থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের, তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় স্থায়ী খরতা। এখন এই স্থায়ী খরতা যখন তৈরি হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে রেজিনে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে আমরা এটাকে দূর করব। তার মানে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এর মধ্যে ক্যাটায়ন কি কি থাকে? Ca2, ম্যাগনেসিয়াম 2, Ca2 এগুলো থাকে ম্যাগনেসিয়াম। আর অ্যানায়ন কি থাকে? ক্লোরাইড আর সালফেট আয়ন থাকে। তার মানে এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে এই যে খরচে উপস্থিত Ca2+, Mg2+, Na+ প্রভৃতির বিক্রিয়া ঘটে, এগুলোকে দূরীভূত করা হয়। আর অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে কি হয়? এগুলো হচ্ছে জটিল জৈব অণু যেটার সঙ্গে এই অ্যানায়ন গুলোকে দূরীকরণ করা হয়। কোন কোন অ্যানায়ন গুলো? Cl-, SO4 2-, HCO3- এগুলোকে দূরীভূত করা হয়। তাহলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনটা কি? হোয়াট ইজ ক্যাটায়ন বিনিময়কারী রেজিন? তার মানে দেখো, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন যখন হচ্ছে তখন এটি হচ্ছে জটিল জৈব অণু। এতে একটি বৃহদাকার হাইড্রোকার্বন কাঠামো, এটা আমরা উঁচু ক্লাসে পড়বো। হাইড্রোকার্বন কথাটার মধ্যে হচ্ছে হাইড্রোজেন আর কার্বন যখন একসাথে থাকে কার্বন, তাকে হাইড্রোকার্বন বলে। যেমন CH4, C2H6 এগুলো সব হাইড্রোকার্বন। ঠিক আছে, C3H8 এগুলো সব হাইড্রোকার্বন। আর হচ্ছে এই ধরনের একটা পদার্থ, আর মানে যখন একটা H সরে যায়, অর্থাৎ এই CH4 থেকে একটা H সরে গেলে CH3 হয়, এটা হচ্ছে একটা আর।
C2H6 থেকে একটা H সরে গেলে C2H5 হয়। তাহলে কার্বনের 4টে হাত, তাহলে 3টে হাত যখন হয়ে গেল আর একটা হাত বাকি থাকলো, সেই একটা হাতের সাথে অন্য যে কোনো একটা গ্রুপ যুক্ত হয়। তার মানে CH3 একটা হাত ফাঁকা আছে, এর সঙ্গে জুড়ে গেল SO3H। এটাকে আমরা কমন সংকেতে লিখি RSO3H। ঠিক আছে, তাহলে এই RSO3H যেটা হচ্ছে, SO3H টা কি? সালফোনিক অ্যাসিডের সংকেত। সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিডের সংকেত। বা এর সঙ্গে কি থাকতে পারে? অ্যাসিড গ্রুপ থাকতে পারে, অর্থাৎ কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক এর সঙ্গে কি করতে পারে? থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই যে RH প্লাস তৈরি হলো, তাহলে RH প্লাস Ca2 প্লাস Mg2 প্লাস Na প্লাস প্রভৃতি ক্যাটায়নের সাথে বিক্রিয়া ঘটে, তাই এগুলোকে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন বলা হয়। সংক্ষেপে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে বলা হয় RH প্লাস। এবার যেটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন। তাহলে এই ধরনের রেজিন হচ্ছে জটিল জৈব অণু, এতে একটি অতিকয় হাইড্রোকার্বন কাঠামোর সাথে যুক্ত থাকে। তাহলে আর NH3 প্লাস OH মাইনাস, তাহলে এটা সাধারণ সংকেত হচ্ছে, এটা আর NH3 প্লাস OH মাইনাস, এটা হচ্ছে সাধারণ সংকেত। ঠিক আছে, এটাও একটা কিন্তু জটিল বড় একটা জৈব যৌগ। ঠিক আছে, সেটা সংক্ষেপে লেখা হচ্ছে এরকম, এটাকে বলা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জকারী, অ্যানায়ন বিনিময়কারী রেজিন। ওকে, এটাকে বলা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন। তাহলে এইগুলোতে যখন অবস্থান থাকে, তাহলে রেজিনে এগুলোতে অবস্থিত OH মাইনাস আয়নের সাথে ক্ষরজালে উপস্থিত কি কি থাকে? Cl মাইনাস, SO4 মাইনাস, HC3O মাইনাস, এই অ্যানায়নগুলির বিনিময় ঘটে, তাই এগুলোকে বলা হয় অ্যানায়ন বিনিময়কারী রেজিন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম রেজিন হচ্ছে একটা জটিল বৃহদাকার একটা জৈব যৌগ পদার্থ, যেটা দু রকমের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, একটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন। তো এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিন যখন হয়, তখন এইগুলো কি হচ্ছে? রেজিনগুলোতে উপস্থিত H+ আয়নের সাথে বিক্রিয়া করছে, Ca2 Mg2 Na, এগুলোকে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন বলা হয়। আর অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাথে যে অ্যানায়ন গুলো থাকছে, অর্থাৎ ক্লোরাইড, সালফেট, আর বাইকার্বনেট যখন থাকছে, তখন এগুলোর সাথে বিনিময় করছে, তাই এগুলোকে বলা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন। এবার আমরা চলো দেখি যে কিভাবে এই প্রক্রিয়াটা হয়, কিভাবে এই প্রক্রিয়াটাকে আমরা করে থাকি, এই প্রক্রিয়াটাকে কিভাবে এক্সিকিউট করে থাকি, চলো আমরা সেটা দেখি। Now we will learn how the hard water is converted into soft water by using ion exchange process. For this, first we'll try to learn the diagram. If you see the diagram consists of 3 vessels. দেখো এখানে মূলত দুটো ট্যাঙ্ক থাকে, তাহলে খরা জলকে পরপর দুটো ট্যাঙ্কের ভেতরে পাঠানো হয়। প্রথম ট্যাঙ্কের কিছু অংশ ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, দেখো ক্যাটায়ন এক্সচেঞ্জার লেখা আছে, আর দ্বিতীয় ট্যাঙ্কের কিছু অংশ অ্যানায়ন বিনিময়কারী রেজিনের ছোট ছোট দানার দ্বারা পূর্ণ করা থাকে। খরা জলকে প্রথমে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে চালানো হয়, তাহলে কি হয়? তখন এই যে খরা জলে উপস্থিত Na+, Ca2+, Mg2+, Fe2+ প্রভৃতি যে সমস্ত ক্যাটায়ন থাকে, সেগুলো H+ আয়নের সঙ্গে স্থান বিনিময় করে এবং রেজিনের সঙ্গে রেজিনের গঠনে আবদ্ধ হয়। The first vessel is filled with a bed of cation exchangers and the second vessel is filled with a bed of anion exchangers. And even we can see that the inlet of hard water is fed to the first vessel. The water gets percolated through the bed of cation exchanger, where the resin removes only cations from the water sample, particularly calcium and magnesium, by leaving behind chlorides and sulfates. So if you see, the outlet of the first vessel is connected as an inlet for the second vessel, where the water gets percolated through the anion exchanger's bed
and where the resin removes only anions, that is chlorides and sulfates. And then the water is fed to the third vessel where it is heated so that it removes the objectionable gases, and the water obtained is called as demineralized water and the soft water. Even we can see in the diagram there is a provision of acid tank to the first vessel and there is a provision of alkali tank to the second vessel. The purpose of the acid tank is to regenerate the cation exchangers when they become exhausted. And the purpose of the alkali tank is that to regenerate the anion. মানে যখন রেজিনটা ক্ষতিগ্রস্ত হয় অনেকক্ষণ ধরে ইউজ করার পরে, তখন আমরা রেজিনের পুনরুদ্ধার করার জন্য এই অ্যাসিডটাকে এবং অ্যালকালিটাকে যুক্ত করি। এটা আমরা পরে আলোচনা করব। এখন যেটা বিষয় হচ্ছে যে এই যে এই বিক্রিয়াটা হচ্ছে, তাহলে কি ধরনের বিক্রিয়াটা হচ্ছে, কি ধরনের বিষয়টা হচ্ছে, চলো আমরা এখন এটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তার মানে যখন এই এটার মধ্যে দিয়ে পাঠানো হলো ক্যাটায়নের মধ্যে দিয়ে, তাহলে এখানে আমার কি ছিল, RH প্লাস আমি বলেছিলাম। তাহলে RH প্লাস যখন ছিল, তাহলে এই 2RH প্লাস, ঠিক আছে, এর সঙ্গে আমি ধরলাম প্রথমে ক্লোরাইড একটা লবণ দিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে কি উৎপন্ন করবে, R2Ca। তার মানে দেখো এই ক্যাটায়নটাকে ধরে নিল, ধরে নিয়ে কি করলো, মুক্ত করে দিল H প্লাস কে আর 2Cl মাইনাস। আবার এইভাবে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে। আবার আমরা দেখি যে 2RH প্লাস যখন সালফেটের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে একেবারে সেম প্রক্রিয়া হবে। তাহলে কি হবে, এই ক্যাটায়নটাকে নিয়ে নিল, নিয়ে কি করলো, R2Mg তৈরি করলো। তার সঙ্গে কি তৈরি হলো, ওই হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন। তাহলে এইভাবে জল সমস্ত ধাতব আয়ন থেকে মুক্ত হয়, কিন্তু এর মধ্যে ক্যাটায়ন হিসাবে শুধুমাত্র H প্লাস আয়ন, অ্যানায়ন হিসাবে Cl মাইনাস, SO2 মাইনাস, HCO3 প্লাস প্রভৃতি আয়নগুলো থেকে যায়। H প্লাস আয়নের আধিক্যের জন্য জলটা অম্লধর্মী হয়। এরপর এই জল দ্বিতীয় ট্যাঙ্কে উপস্থিত অ্যানায়ন বিনিময়কারী রেজিনের ভেতর দিয়ে চালনা করা হয়। এখানে জলে উপস্থিত Cl মাইনাস, SO2 মাইনাস, HCO3 মাইনাস প্রভৃতি সমস্ত অ্যানায়নগুলি রেজিনের OH মাইনাস আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। সেটা আমরা আসছি, আমি আবার পরের স্টেপে বলছি। আগে চলো আমরা ভিডিওটা দেখছিলাম সেটাকে আমরা কমপ্লিট করি। Exchangers when they become exhausted. So this is the total figure of how it operates, the ion exchange process for converting the hard water into the soft water. Even the same thing we can explain with the help of reaction. The hard water is দেখো এটা সংক্ষেপে লেখা আছে, যেটা আমি পুরোভাবে লিখলাম। এই ক্যালসিয়াম ক্লোরাইডটাকে ওরা লিখেনি, শুধু ক্যাটায়ন দিয়ে লিখেছে। H2RH প্লাস প্লাস Ca2 প্লাস, মানে ক্লোরাইডটাকে আর লিখেনি, লিখলে তাহলে ওখানে আমাদের আবার ওই আলাদা করে 2Cl মাইনাস বাদ করতে হতো। তাহলে the hard water is passed first to cation exchange column, which removes all the cations like Ca2 plus and Mg2 plus from it. An equivalent amount of H plus ions are released from this column to water. passed through the cation exchange column, which removes all the cations like Ca plus 2 and Mg plus 2. The functional group for cation exchanger resins is H plus ion, that is shown with the help of reaction. So all the objectionable calcium and magnesium ions are get exchanged with the H plus ion, and the calcium and magnesium ion get absorbed on the resin. So in this way the water become free from the cations only when the water get passed through the cation exchanger bed. The same thing is for anion exchangers, because the hard water consists of both the type of ions, cations and anions. To get a good quality of water, to get a demineralized water, we have to remove both the type of ions. Now in a second vessel, the anion exchanger resins are there, where the functional group is OH, and you can see with the help of reaction the chlorides and sulfates are getting exchanged with the OH ions are there, and they get adsorbed on the anion exchanger resin. In this way, in a second vessel only anions can be removed.
Thus, water coming out from the anion exchanger is completely free from cations and anions. It is known as deionized water or demineralized water, and it is pure as distilled water. Now, one more point is there, that is known as regeneration of the resins. The cation exchange resins and anion exchange resins get exhausted because of continuous use to treat the hard water to obtain the soft water. What do you mean by exhausted? ওকে, তাহলে আমরা পুরো প্রক্রিয়াটা বুঝতে পারলাম। তাহলে প্রথমে দেখো ক্যাটায়নের যেটা বিষয়টা হলো সেটা আমরা বুঝে গেলাম। বোঝার পরে এই ক্যাটায়ন এক্সচেঞ্জ থেকে হার্ড ওয়াটারটাকে পাঠানো হলো কোথায়? অ্যানায়ন এক্সচেঞ্জারে। তাহলে অ্যানায়ন এক্সচেঞ্জারে যেই পাঠানো হলো সেখান থেকে কি করলো, অ্যানায়ন্স লাইক Cl মাইনাস SO4 মাইনাস এগুলো যে প্রেজেন্ট আছে সেটা OH এর সঙ্গে দেখো এইভাবে বিক্রিয়া করলো। মানে এখানে OH মানে RNH3, সেটা এখানে লিখেনি RNH3OH মাইনাস Cl মাইনাস। তখন এটা কি করলো, এই পুরো গ্রুপটাকে সংক্ষেপে লিখে দিয়েছে এরকম। তখন এটা কিন্তু RNN প্লাস H3Cl মাইনাস করলো আর OH মাইনাস করলো, একই রকম ভাবে এটা করলো। অর্থাৎ এইবার অ্যানায়ন যেগুলো আছে, অ্যানায়ন বিনিময়কারী রেজিন দ্বারা এগুলো কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানটাতে এই বিক্রিয়াটাতে দেখবে তোমাদের কোনো বইতে এরকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটা সংক্ষেপে লিখেছে, এরকম লিখলেও হয়। তাহলে এখানে দেখবে RNNH3OH মাইনাস প্লাস Cl মাইনাস। তাহলে তোমরা লিখতে পারো RN প্লাস H3Cl মাইনাস প্লাস OH মাইনাস। ঠিক আছে, একই ধরনের কিন্তু বিক্রিয়াটা হচ্ছে, জাস্ট এটাকে আমরা নিচে নেমে গেছে। যাই হোক, তো এইভাবে আমরা লিখছি। ওকে, এইভাবে আমরা করছি, এটাকে আমরা সংক্ষেপে এরকম ভাবে লিখেছি। এবার যখন এইটা হচ্ছে, তখন হতে হতে তাহলে আমরা প্রথমে ক্যাটায়ন এক্সচেঞ্জকারী যে রেজিন ছিল সে ক্যাটায়নকে সরিয়ে নিল, অ্যানায়ন এক্সচেঞ্জকারী যে ছিল সে অ্যানায়নকে সরিয়ে নিল। তাহলে এবার থাকলো কি, তাহলে H প্লাস আর OH মাইনাস থাকলো। তাহলে এই যে H প্লাস আর OH মাইনাস থাকলো, তাহলে এরা পরস্পর যুক্ত হয়ে জল উৎপন্ন করলো, অর্থাৎ H প্লাস প্লাস OH মাইনাস H2। সুতরাং দ্বিতীয় ধাপের শেষে সংগৃহীত জলে প্রকৃতপক্ষে H প্লাস আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন এবং OH মাইনাস আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন থাকে না। এই জলকেই বলা হয় আয়ন মুক্ত জল বা খনিজ মুক্ত জল। পরীক্ষায় আসে আয়ন মুক্ত জল কি, খনিজ মুক্ত জল কি, ডিআয়োনাইজড ওয়াটার কি বা ডিমিনারেলাইজড ওয়াটার কি। কিন্তু প্রকৃত অর্থে আমরা আয়ন মুক্ত জল বলছি বটে, কিন্তু জলের যে আয়ন থাকে প্লাস H মাইনাস তা কিন্তু থাকে। তার মানে ঘুরিয়ে বলছি যে H প্লাস আয়ন ছাড়া এবং ক্যাটায়ন হিসাবে OH মাইনাস আয়ন অ্যানায়ন ছাড়া অন্য কোন ক্যাটায়ন অ্যানায়ন থাকে না, তখন সেই জলকে বলা হয় আয়ন মুক্ত জল বা খনিজ মুক্ত জল। এই জল পাতিত জলের মতোই বিশুদ্ধ এবং পাতিত জলের পরিবর্তে এই জল ব্যবহার করা হয়। এখন এই এই ক্যাটায়ন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিনে আয়ন যুক্ত হওয়ার ঘটনাটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, উভমুখী বিক্রিয়া। তাহলে এই জন্য দীর্ঘ সময় রেজিন ব্যবহার করার ফলে যখন রেজিনের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন এই রেজিনগুলোকে পুনরুজ্জীবিত করতে হয়। সেটা কিভাবে করা হয়, ওই যে আমরা অ্যাসিড আর ক্ষার দিয়েছিলাম, তাহলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের ভেতর দিয়ে মাঝারি গাঢ়ত্বের সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাঠানো হলো এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে কি পাঠানো হলো, মাঝারি গাঢ়ত্বের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ পাঠানো হলো। তাহলে আমরা কিন্তু সেই আগের ফর্মের রেজিনকে পাবো। দেখি চলো কিভাবে ঘটনাটা Cell only anions can be removed. Thus, water coming out from the anion exchanger is completely free from cations and anions. It is known as deionized water or demineralized water, and it is pure as distilled water. Now, one more point is there, that is known as regeneration of the resins. The cation exchange resins and anion exchange resins get exhausted because of continuous use to treat the hard water to obtain the soft water. What do you mean by exhausted state of the resin? The exhausted state of the resin indicates that the removal process is stopped.
there is no more removal of the cations as well as anions. So it can be clearly indicated by the hardness of inlet water and the hardness of outlet water, both are same. It means that hardness is not removed because of exhaustion of the resin. তাহলে দেখো এইভাবে হচ্ছে এই যে বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড R2Cl + 2HCl তাহলে RH2 + CaCl2 আর অ্যানায়ন এক্সচেঞ্জ রেসিপি কি হচ্ছে RCl2 + 2NH তাহলে ROH2 + 2NH এইভাবে কিন্তু আমরা রেজিনকে আবার পুনরুদ্ধার করতে পারছি। Therefore, at this stage, we have to regenerate the resin. How the cations are regenerated? So cation exchange resins are regenerated by passing a dilute solution of HCl through them. That is shown with the help of reaction also. The exhausted resins are shown with the help of R2Ca. That means R is a macromolecule on which the calcium ion is there, and that is the exhausted stage. And when you treat with HCl, it becomes again active, and the active stage can be used again and again. In the same way, the anion exchange resins can also be regenerated by passing the dilute solution of NaOH. That is shown with the reaction. RCl2 indicates that the exhausted stage of anion exchange resin. When it is treated with NaOH, we are getting the active stage of the anion exchange resins. So this is the information about regeneration of exhausted resins. So all this matter. ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে আশা করছি যে রেজিন সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে এবার আরেকটা কনসেপ্ট আমাদের আসে যে আয়নমুক্ত জল, যেটা আমরা বললাম তার উপরে লেখা আছে ডিআয়নাইজড ওয়াটার বা ডিমিনারেলাইজড ওয়াটার কি। এবার আয়ন বিনিময়কারী রেজিন গুলো অতরল বিশ্লেষ্য পদার্থ যেমন চিনি, ইউরিয়া প্রভৃতি পদার্থগুলিকে জল থেকে অপসারিত করতে পারে না। কাজেই আয়নমুক্ত জলে এই ধরনের কিছু অশুদ্ধি থেকে যায়, কিন্তু পাতিত জলে এই ধরনের অশুদ্ধি থাকে না। তার মানে পাতিত জলটা কিন্তু আরো বেশি বিশুদ্ধ দেন আয়নমুক্ত জল। আবার বলছি, আয়ন বিনিময়কারী রেজিনগুলি অতরল বিশ্লেষ্য পদার্থ যেমন চিনি, ইউরিয়া এগুলো থেকে কি করছে, জলকে অপসারিত করতে পারে না। তাহলে কাজেই আয়নমুক্ত জলে এই ধরনের কিছু অশুদ্ধি থেকে যায়, কিন্তু পাতিত জলে এই ধরনের অশুদ্ধি থাকে না। আয়নমুক্ত জলে অতি সামান্য সিলিকা, দ্রবণীয় জৈব পদার্থ এবং কিছু কিছু দ্রবীভূত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন মিশ্রিত থাকে। পাতিত জলে এগুলো থাকে না। আবার আয়নমুক্ত জলে রোগ জীবাণু থেকে যেতে পারে, কিন্তু পাতিত জলে থাকতে পারে না। কাজেই ইনজেকশন দেওয়ার সময় কিন্তু এই আয়নমুক্ত জল ব্যবহার করা যায় না, পাতিত জল ব্যবহার করা হয়। স্যার, পাতিত জল কিভাবে তৈরি হয়? হ্যাঁ, এইটা পাতিত জলের কনসেপ্টটা আসছি আমি। তার আগে যতটা বললাম রেজিনের যে বিষয়টা, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি কাকে বলে। যে জলে কোনো অশুদ্ধি, জীবাণু, তড়িৎ অবিশ্লেষ্য জৈব পদার্থ, দ্রবীভূত গ্যাস কোনো কিছুই থাকে না, তাকে পাতিত জল বলে। I know. Am I a detective? Is distilled water safe to drink? Huh? How would I know? Am I a detective? All right, I'll answer it. Distilled water is obtained from distillation. In distillation, the impure water is first heated, thus converting water to vapor. Then this vapor is condensed by cooling, hence converting vapor back to liquid water. By this process, the impurities remain behind, giving us এর পদ্ধতিটা বাংলা কি? পাতন। পাতবার পরে পদ্ম হলো, এখান থেকেই তো পাতিত জল হচ্ছে। pure distilled water. Now, even though distilled water is pure, some doctors say that we should not drink it for a prolonged period of time. So can I take a bath with it? I haven't bathed since last Sunday. Oh, gross. You are just impossible. It is generally recommended to avoid drinking distilled water for a long period because along with the impurities, the minerals required for the proper growth of our body are left behind during distillation. এটা আমি বলেছিলাম আগেই
যে আমাদের যে টিডিএস কন্ট্রোলার যে মেশিন গুলো থাকে, টোটাল ডিজলভ সলিউট, তার মধ্যে মিনারেলটা আমাদের ছোট বয়সের বাচ্চাদের বিশেষ করে আমাদের শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো লাগে, সেই জন্য এগুলো পুরোপুরি বার করে এটা পান করা আমাদের জন্য সঠিক নয়। সেই জন্য এই যে পাতিত জল সেটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য পান করাটা সঠিক নয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে আল্লাহ যে জল বানিয়েছেন তার মধ্যে তো কিছু কিছু জিনিস এমন রেখেছেন, কেন রাখবেন? খনিজ জল কেন উৎপন্ন করা হচ্ছে, কারণ এগুলো আমাদের শরীরের জন্য লাগবে, শরীরের জন্য প্রয়োজন। ঠিক একই রকম ভাবে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য যখন এই খনিজ লবণগুলো থাকে সেটাই কিন্তু মূল্যের মাধ্যমে কি ওই অ্যাসেন্টক্স প্রক্রিয়ার মাধ্যমে যখন শোষিত হয় তখন সেটাই কিন্তু আবার পাতার মধ্যে যায়, আর তখন আমরা এগুলোকে খাই। তখন আমরা কি বলি যে পেটে পাথর হয়েছে, ঠিক আছে, তারা কি পাথর খেয়েছিল না? পাথর তো খাই। তার মানে এই যে প্রচুর পরিমাণে যে ক্যালসিয়াম থাকে ধরো ক্যাবেজের মধ্যে থাকে, ঠিক আছে, মানে ঢ্যাঁড়সের মধ্যে থাকে, স্প্রিংয়ের মধ্যে থাকে, তাহলে এইগুলো খেয়ে খাচ্ছি আমরা, যখন খাচ্ছি তার এই যে উদ্ভিদ কর্তৃক যে খনিজ লবণ শোষিত হচ্ছে সেইগুলো তো সবুজ পাতাতে সঞ্চিত হচ্ছে, তো ফলে সঞ্চিত হচ্ছে, সেইগুলো আমরা যখন খাচ্ছি সেগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের শরীরে এটা ইনটেক করছে। এই রকম ভাবে পুরো ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, বিভিন্ন সোর্স থেকে আমাদের শরীরে যা যা লাগবে সেটা আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে জানি। কিন্তু মাংস খায় বলে বেশি শক্তিশালী, কিন্তু দেখো হাতি তো মাংস খায় না, তাহলে হাতি কি করে এত বেশি শক্তিশালী হলো? সে তো শাকসবজি খেয়ে থাকে। মানে আল্লাহ যে খাদ্য গুণাবলী দিয়েছে সেই একই খাদ্য খেয়ে কেউ হাতির মতো বড় হয়ে যাচ্ছে, কেউ গরু হয়ে যাচ্ছে, কেউ ছাগল হয়ে যাচ্ছে। তাহলে এটা কুদরত আল্লাহর কাছে আছে, কুল হয়ে যাবে। কিন্তু প্রোটিন খেলে নিশ্চয়ই শক্তিশালী হবে, কিন্তু একমাত্র প্রোটিন খেলে যে শুধু শক্তিশালী হওয়া যায় তা তো নয়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কি আমাদের হাতি। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ